সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সিনিয়র সাংবাদিক এম এ আজিজ আমাদের আজকের অতিথি। আরেকজন অতিথি আছেন আমিরুল মুমিনিন মানিক, রাজনৈতিক বিশ্লেষক। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আজিজ ভাই, আমরা এই মুহূর্তে কোথায় আছি? দেশটা কোথায় যাচ্ছে? দেশটা ডিপ স্টেটের হাতে। সজীব ভুঁইয়া, আমি আগেও বলেছি, তাকে যদি এনে রাজসাক্ষী করা হতো তাহলে তার কাছ থেকে তথ্য বের করা যেত। কারণ আমাদের দেশে নির্বাচনের আগে এবং পরে ডিপ স্টেট অ্যাক্টিভ থাকে, এখনো অ্যাক্টিভ আছে বলে আমার কাছে মনে হচ্ছে। কোন দেশে নাই? না, ডিপ স্টেট আমাদের দেশে পরাশক্তিগুলো অ্যাক্টিভ। আমাদের দেশে তো ডিপ স্টেট ওইভাবে অ্যাক্টিভ নেই, আমাদের দেশে তো দুর্বল। আমাদের দেশের লোকরাই ওই ডিপ স্টেটের ইয়ে থাকে, অনুগত থাকে। তো এখন এটা কেন বলছি, যে ধরেন এই যে আমেরিকার সাথে যে চুক্তিটা হলো, চুক্তিটা হওয়ার কাছে যেভাবে চুক্তিটা হয়েছে, আমি কিন্তু এই হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে বের করে আমি কয়েকটা পয়েন্ট করছি যে এটা কোনো দেশপ্রেমিক লোক করতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় 3 দিন, ইলেকশনের 3 দিন আগে স্বাক্ষর করে গেছে। তো কোনো দেশের প্রতি সামান্য মমত্ববোধ থাকলে এটা করতে পারে না। যে আইনটা আমেরিকান সুপ্রিম কোর্ট নাকচ করে দিছে, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকার মিত্র শক্তি তারা নাকচ করে দিছে, আমরা পারি নাই। আমরা এমনভাবে মনে হয় ইচ্ছাকৃতভাবে মার্কিন বলয়ে ঢুকাই দিছে। এখান থেকে বের হব কি করে আমি জানি না। এটা তো বাংলাদেশ সই করেছে, তো সই করেছে, বাস্তবায়ন করে ফেলছে একটা অংশ। আপনার বোয়িং আনছে না, 14টা এগ্রিমেন্ট করছে না, বলা ওখানে চুক্তিতে আছে যে আপনার ফ্রান্স থেকে এয়ারবাস কেনা যাবে না, কিনতে হবে আমেরিকার থেকে, আপনার কিনতে হবে। এটা 14টা বোয়িং একটা, আমি আইনজীবী না, বলতে পারবো না। চুক্তির একটা অংশ যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে সেই চুক্তি আর রিভাইজ করার স্কোপ থাকে কেন? দুই পক্ষে একমত হলে পারে, কিন্তু এখন তো এই চুক্তিটা তো আমি মনে করি এটা বহাল, কার্যকরী হয়ে গেছে। অনেকেই বলছে না যে চুক্তি আমাদের সমস্যা করবে না, চুক্তি ইচ্ছা করলে রিভাইজ করা যাবে। আপনারা চুক্তি তো বাস্তবায়ন করে ফেলছেন একটা অংশ, এখন বাকিগুলো কেমন? ধরেন ভয়ঙ্কর, আমি বলি, আমেরিকা যেসব দেশে নিষেধাজ্ঞা দিবে এবং যে দেশের সাথে যেভাবে ডিল করবে, বাংলাদেশকে সেইভাবে কাজ করতে হবে। বলেন, এটা কি সম্ভব? সম্ভব না। কিন্তু এই আপনি যে বলছেন যে এই চুক্তি কি জাতীয় স্বার্থের পরিপন্থী? পুরা পুরা। কেন? আপনি দেখেন, যেমন ধরেন একটা করে বলি, আপনার ধরেন আমাদের সবচাইতে এক্সপোর্ট হয় আপনার গার্মেন্টস, তৈরি পোশাক। সেখানে বলা হয়েছে তুলা এবং সুতা আমেরিকার থেকে নিতে হবে এবং তাদের সুতার দাম বেশি, উল্লেখ আছে, দাম আছে, আমি লিখেও দিছি এটা। হ্যাঁ, তারপরে বলা হয়েছে যে তারা, আমাদের দেশের ব্যবসায়ীরা বলছে যে তারা তুলা নেয় ইয়ের থেকে, দক্ষিণ আফ্রিকা, চীন, ভারত, কাছাকাছি জায়গার থেকে তুলা আনে, খরচ কম। এখন ওদের কাছে ক্যারিং কষ্ট বেশি, তাদের শর্ত মানে যেটা দেয় রিজেক্ট করতে পারবে না। হ্যাঁ, তো তুলা আনতে হবে। দেখা যাবে যে গার্মেন্টস যে এক্সপোর্ট এখন হচ্ছে, 80% এক্সপোর্ট, তো এক্সপোর্টের টোটাল প্যাকেজের 80% তো গার্মেন্টস হয়। গার্মেন্টস তো এক্সপোর্ট, দাম বেড়ে যাবে, তো অন্যের সাথে প্রতিযোগিতা টিকবে না। তো তারপরে ধরেন জেনারিক ওষুধের জেনারিক নেম ব্যবহার করা যাবে না। এখন আপনি বলেন, আমাদের দেশে তো কিছু ওষুধ এক্সপোর্ট হয়, এই ওষুধ চিনবে কি করে? এক্সপোর্ট তো এক্সপোর্ট হবে না, তো অন্য দেশে যাবে না। তো বিদেশে কেউ কোনো ডাক্তারের কাছে লিখলে জেনারিক নেম লেখে, বাংলাদেশেও এসে হয়তো কাজ কম করে কিন্তু ওষুধ খুঁজে পাওয়া যায়। কিন্তু এই জেনারিক নেম যদি আপনি ওটা ইউজ করতে চান, 3-4 গুণ ট্যাক্স দিতে হবে। কিন্তু প্রফেসর ইউনূস এটা কি জানতেন না? ইউনূস তো বাংলাদেশের লোক, এটাও জানি না। বাংলাদেশের প্রতি মমত্ববোধ আছে, এটাও আমার এখনো বিশ্বাস হয় না। এবং সে পুরোপুরি মার্কিন স্বার্থে সব কিছু করছে। আপনি বলেন না কোন বিবেকবান ব্যক্তি, এমন কোন রাজনীতিবিদ আছে যে 3 দিন পরে সরকার পরিবর্তন হবে তার আগে এই ধরনের সে এগ্রিমেন্ট করে যায়? আবার বলে যে রাজনীতিবিদদের সাথে আলাপ করা হয়েছে, এবং রাজনীতিবিদরাও আবার এমন, আপনি দেখেন জামাতের আমির, অপোজিশন লিডার না, সে আবার বলছে যে বাস্তবতা মানতে হবে।
অর্থাৎ এটা বাস্তবতা মাইনে এটাকে এগ্রি করতে হবে, এই তো দাঁড়াইলো। প্রথম দিকে একবার না করছিল, এখন ধরেন সংসদে অপোজিশন আছে, অপোজিশনও একবার আলোচনা করলো না। রুবিন পারানা কিছু বলতে চেষ্টা করলো, কিন্তু রুবিন পারানাকে স্পিকার বলে দিল নোটিশ করতে হবে। হ্যাঁ, তো নোটিশ করতে তার আবার 5 জন সদস্যের স্বাক্ষর লাগবে, সে পাবে কোথায়, পাবে কোথায়? সে অর্ধেক কথা করে তার লাইন কেটে দিছে। তো আমার কথা হলো এই সংসদের কাজ কি, এটা তো আমি বুঝি না। কুসুম কুসুম সম্পর্ক রেখে আপনার বিরোধী দলের খেলা খেলবে, সরকারি দলের খেলা খেলবে, আমি তো বুঝতেছি না। আজিজ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে সংসদের কাজ কি? অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই মুহূর্তে যারা দেখছেন প্রত্যেকের প্রতি অনেক ধন্যবাদ। সহ আলোচক পরম শ্রদ্ধেয় আজিজ ভাইয়ের প্রতি ধন্যবাদ এবং আপনার প্রতি ভালোবাসা। আমরা অত্যন্ত মর্মাহত হলাম। সংসদের প্রতি মিনিটের খরচ হচ্ছে 1,72,000 টাকা। একদিন মানে 8 ঘন্টায় খরচ হয় 8,40,00,000 টাকা। তাহলে এই যে পুরো সেশন, এই সেশনের মধ্যে জনবান্ধব কি কি বিষয় উঠে এসেছে, এটা তো একটা প্রশ্নের মুখে পড়ে গেল। এত গুরুত্বপূর্ণ একটা চুক্তি, যে চুক্তি সম্পর্কে মার্কিন দূত, ঢাকাস্থ মার্কিন দূত, তিনি বললেন যে না, গোপন কোনো চুক্তি হয়নি, কয়েকদিন আগেই বলেছেন। জি। তো তাহলে গোপন চুক্তি না হলে এটাকে ওপেন করতে সমস্যা কোথায়? উন্মুক্ত করে দেন, জাতি জানো যে আমেরিকা কি ওপেন করে আছে। দিয়েছে, আমেরিকা ওপেন করে দিয়েছে, বাংলাদেশ ওপেন করে আমেরিকা ওপেন করেছে, তাদের ওয়েবসাইটে দিয়েছে, হ্যাঁ, দিয়েছে। কিন্তু বাংলাদেশ এখনো এটাকে নিয়ে লুকোচুরি করছে। এটা তো আপনার সমস্যা, বাংলাদেশের সমস্যা, না, এটা তো বাংলাদেশ আমেরিকান করছে রাষ্ট্রদূতের কেন? সমস্যা না। মানে বাংলাদেশ তাই কেন না? করছে, বাংলাদেশ কেন করছে, এটা তো রহস্যাবৃত। হ্যাঁ, কি কারণে, কোন ভয় বা শঙ্কা বা কি জন্যে, এটা একটা বড় প্রশ্ন। আজিজ ভাই যেটা বললেন, যে বিরোধী দলেরও তো একই অবস্থা। সরকার এবং বিরোধী দল এই প্রশ্নে একমত বলেই আমার মনে হয়। আপনি জানি না, আজিজ ভাই কি এটাই, বলবেন? একমত। ঠিকই বলেছেন আজিজ ভাই, অনেক বিষয়ে অনৈক্য আছে, কিন্তু এই বিষয়ে একমত। হ্যাঁ, সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে এটাকে বাতিল করা হবে না, পর্যালোচনা করা হবে। আবার বিরোধী দলের পক্ষ থেকে বলা হলো যে এইটা বাস্তবতার নিরিখে দেখতে হবে। কিন্তু সংসদ এতগুলো দিন হলো, চললো, একবারের জন্য এই বিষয়ে কোনো আলাপ আলোচনা হবে না, কারণ এটা তো বহুল চর্চিত, বহুল সমালোচিত একটা চুক্তি। হাত বদল বলে একটা কথা আছে, যে ক্ষমতার ম্যাজিক্যাল চেয়ার কেবলমাত্র হাত বদল হয়, যে কারণে ক্ষমতায় যাবার আগে অনেকেই সুশীল বা কুসুম কুসুম অনেক কথা বলেন। যেমন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টাকে দেখেছি, তারা টকশো একসময় কাঁপিয়ে দিতেন, ফাটিয়ে দিতেন, এবং এটাও বলেছেন যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে বিপ্লব করে ফেলবো, জনগণ যদি কখনো আমাদেরকে বসায়। তো সেই সুযোগ পেয়েছিলেন, কিন্তু ক্ষমতায় গিয়ে তারা তো অন্ধ বধির কালা হয়ে গেলেন, দেখতে পেলাম। এবং আজকে মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিয়েছেন, তিনি বলেছেন যে ওই আস্তিনের গোপন নথি থেকে যখন সাপ বের হতে থাকবে তখন আপনি কিছুই করতে পারবেন না, এরকম একটা স্ট্যাটাস দিয়েছেন। উনি খুব কি ইঙ্গিতপূর্ণ। কি বলতে চাইলেন? বিএনপির দিকে ইঙ্গিত করে বলেছেন যে আমরাও ক্ষমতায় গিয়ে অনেক কিছু করতে চেয়েছি, অনেক কিছু ফাটিয়ে ফেলবো, বিপ্লব করব, কিন্তু যখন ওই ক্ষমতা বৃত্তের মধ্যে ঢুকেছি তখন দেখেছি যে কিছুই করা যাচ্ছে না। তো এই যে ক্ষমতার ম্যাজিক্যাল চেয়ার, এটা মনে হচ্ছে যে কেবল হাত বদল হচ্ছে। আমি তো এমনও শুনেছি যে যিনি এই চুক্তির সঙ্গে যুক্ত, যাকে আবার এই সরকারের মন্ত্রী করা হয়েছে, এরকম বিষয় ছিল যে যেই ক্ষমতায় আসুক তিনি থাকবেন মন্ত্রিত্বে, সেটা বিএনপি আসুক বা জামাত আসুক, নির্বাচনের আগে এই রকম আওয়াজও কিন্তু আছে মাঠে। তো আমরা ভারতীয় আধিপত্যবাদের কথা বলছি, এবং এটা তো বাস্তবে কি যে গত 17 বছরে ভারত আমাদের সাথে অন্যায্য আচরণ করেছে। তাদের সাথে তো আমাদের কোনো বৈরিতার সম্পর্ক নেই, সম্পর্কটা হচ্ছে নীতি নিয়ে, সমস্যাটা নীতি নিয়ে। আমাদেরই তো পূর্বপুরুষরা ভারতকে গড়ে তুলেছে, তারা ভারতকে নির্মাণ করেছে। বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করেছে, এবং বাঙালি মুসলমান এবং মুসলমানরা ভারতকে নির্মাণের ক্ষেত্রে যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে তা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে। কিন্তু ভারতের সঙ্গে সাম্প্রতিক সময়ে আমাদের যে দ্বন্দ্ব শুরু হয়েছে, যে অন্যায্যভাবে তারা বিভিন্ন কিছু আমাদের উপর চাপিয়ে দিয়েছে, একতরফা, অনেকটা দাদাগিরি সুলভ, যে তারা বড় ভাই আমরা ছোট ভাই। এবং এটা তো ওই যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী স্বীকারও করেছেন যে ভারত হচ্ছে স্বামী, আমরা হচ্ছে স্ত্রী, স্বামী স্ত্রীর সম্পর্ক। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা এরকম অভূতপূর্ব স্বতঃস্ফূর্ত বিপ্লব হলো, এরপর আবারও ওই ক্ষমতার ম্যাজিক্যাল চেয়ারের মতো হাত বদল হয়ে গেল। আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মার্কিন আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদিতার মধ্যে ঢুকে গেলাম। এটা তো খুবই দুঃখজনক। মানে আপনি বোধহয় সেটা জানেন না যে ওই বিপ্লব ছিল অসমাপ্ত। অসমাপ্ত বিপ্লব, এটা বলতে পারেন
1971 সালের মুক্তিযুদ্ধ নিয়েও বই আছে যে বেহাত বিপ্লব। তো এরকম যদি আমরা বলি যে 2024-এর যে বিপ্লব সেটাও বেহাত হয়ে গেছে নানা কারণে, বা এটাও অসমাপ্ত, বা এটা বিপ্লবী হয়নি, এটা জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদটা শেষ পর্যন্ত বিপ্লবে গিয়ে নোঙর করতে পারেনি, কারণ জনগণের আকাঙ্ক্ষা তো পূর্ণ হয়নি। জনগণ যে সংস্কার চেয়েছিল বা জনগণ যা যা সেক্টরে পরিবর্তন দেখতে চেয়েছিল সেটা তো হলো না। না, আমরা কি দেখলাম? আমরা দেখলাম পালাবদলের ঘটনা। কেবল হাত বদল বা পালা বদলও বলা যায়, কেবল মুখ বদল, এক ধরনের মুখ ছিল তাদের পরিবর্তে আরেক ধরনের মুখ এলো। এবং এই গত 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকার এর জন্য আপনি কাকে দায়ী করবেন? এর জন্যে অবশ্যই এই ডিপ স্টেট শুরু করেছিলেন আজিজ ভাই, ডিপ স্টেটে থাকা এবং যাদের হাতে এই গণ অভ্যুত্থানের সংগঠকরা ক্ষমতা তুলে দিয়েছিল তাদের দায় আছে, রাজনৈতিক দলগুলোর নত যেন নীতির দায় আছে। আপনি তো বললেনই সরকার এবং বিরোধী দল উভয়ই তো মিনমিন করছে, এই প্রসঙ্গ আসলেই তাদের মুখ দিয়ে কোনো তো স্পষ্ট শব্দ বেরোচ্ছে না। কারণ কি? রহস্য আছে, এবং কি কারণ সেটাও তো আমরা জানি, যে তাদেরকে ছাড়া তারা চলতে পারবে না। জানেন তাদের কিন্তু মধ্যে বলবেন, আশঙ্কা আছে। জানেন কিন্তু বলবেন না। সব কথা তো বলা যায় না। বলা যায় না। আজিজ ভাই, ব্যাপারটা হলো যে এই অবস্থাতে আমি যেটা শুরু করেছিলাম যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কোথায় আছি আসলে, তো এটা তো একটা রাষ্ট্রীয় ক্ষেত্রে এটা হয়েছে। তো এখন যেটা হচ্ছে যে সর্বত্রই আমি লক্ষ্য করেছি যে মানুষের মধ্যে মানুষ কিন্তু ওটা হিসাব নিকাশ করে, কাল সকালে তার সংসার কেমনে চলবে, কিভাবে চলবে সেটা নিয়ে তার চিন্তা থাকে, স্বাভাবিক কারণেই। কিন্তু এখন যেটা হচ্ছে যে মানুষ কিন্তু হিসাব মিলাতে পারছে না। এটা শুধু বাংলাদেশ না, বিশ্বব্যাপী অবস্থা। কিন্তু আমাদের এখানে একটু বেশি চাপ পড়েছে। তার কারণটা হলো এই সরকার বদলের কারণে। আগের সরকার কি করেছে এটা আপনি নিজেও বলেছেন, আপনি জানেন। কিন্তু পরিস্থিতিটা তো এখন দ্রুত পাল্টাচ্ছে। এখন মানুষ এখন সচেতন, মানুষ এখন বুঝতেছে যে আসলে কি হওয়া উচিত। মানুষ নতুন সরকারকে সময় দিতে চায়। কাল সকালেই পরিবর্তনের পক্ষে কেউ বলবে মনে হয় না, বলা উচিত না। কিন্তু প্রশ্নটা হচ্ছে সঠিক পথে ট্রেনটা যাচ্ছে কিনা। কারণ এখান থেকে ঢাকার থেকে চট্টগ্রাম যাবে ট্রেনটা, ওই যদি ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে আটকে যায় তাইলে কী হবে? না দেখেন, আসলে কিন্তু আমি ওই মার্কিন যে বাণিজ্য চুক্তি করছে এটার পরে আমি কিন্তু হতাশ, যাই বলেন। আর ট্রেন সঠিক লাইনে চলবে আমার কাছে মনে হচ্ছে না। না, এটা তো কোনো দলের বিষয় না, এটা তো বাংলাদেশের ব্যাপার। না, বাংলাদেশের ব্যাপার তো। বাংলাদেশে দেশ স্বাধীন হলো 54 বছর, 55-তে পড়লো। এখনো দেখেন অনেক সূচকে এত লুট তরাজ, গয়নাগর কুম্ভর অনেক কিছু হয়েছে, কিন্তু অনেক সূচকে তো এগোইছে, রাজনৈতিক সূচকে পিছাচ্ছি। আপনি বলেন তো কোন একটা দলের ভিতরে কোন ডেমোক্রেসি আছে? ডেমোক্রেসি নাই, আমি তো দেখি না। নাই তো নাই। এই জন্য আপনি গণতন্ত্র আশা করেন কেমনে? আমি গণতন্ত্রের কথা বলিনি আপনাকে। না, আমি তো গণতন্ত্র ধরেন 71 সালে আপনার শোষণ নির্যাতন অর্থাৎ বৈষম্যের বিরুদ্ধে, তারপরে এক ব্যক্তি এক ভোট করা হয়েছে, মুক্তিযুদ্ধের সবাই জীবন দিয়েছে, বহু লোক, অনেক ধ্বংসযজ্ঞ হয়েছে, তারপরে মুক্তিযুদ্ধ আসছে। তখনও কিন্তু আমরা পাকিস্তানের শোষণ থেকে বাঁচতে চাইছি। ধরেন আমরা গণতন্ত্র চেয়েছি, আইনের শাসন, সুশাসন। এখন তো এক পুলিশের সাথে একটা জায়গায় লিফটে দেখা, সিনিয়র পুলিশ, তো আমাকে জিজ্ঞেস করে, চিনছে, বলে কেমন আছেন? বলছে ভাই খুব ভালো নাই, তবে মুসলমান হিসেবে বলতে হয় ভালো আছি। হ্যাঁ, তা আপনি কেমন আছেন? আছি। আপনি কোথায় আছেন? তার প্রতিষ্ঠানের নাম বললো, অমুক জায়গায় আছি। তো ভালো আছেন? কয় যে না, সিনিয়ররা যা কয় তদন্ত রিপোর্ট তাই হয়, সরকার যা চায় সেইভাবে বিচারের রায় হয়। এই হলো দেশের অবস্থা। তখন আমার কাছে মনে হলো লোকটা বোধহয়, অফিসারটা বোধহয় সৎ আছে। হ্যাঁ, অনেকে বলে তার মেরুদণ্ড নেই, কি করবে? শেখ হাসিনার আমলেও তো এমন একটা ইয়ে তৈরি করে ফেলছিল, প্রসেস, যে শেখ হাসিনাকে সালাম না দিয়ে দেশের টিকাই কঠিন, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। ঠিক এখন যেটা হয়েছে, ধরেন আজকে একটা পত্রিকায় ছাপা হলো, আপনি বললেন শুধু ময়লার থেকে, উত্তর সিটি কর্পোরেশন থেকে ময়লার থেকে মাসে 384 কোটি টাকা চাঁদা ওঠে, ময়লার থেকে। আপনি ময়লা কেন বলছেন? এটা তো গোল্ড। গোল্ড বলবেন, ময়লার থেকে চাঁদা পায়, এবং এটার ভিতরে ইনভলভ
আগে ছিল পরিষ্কার লিখে দিছে, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীরা ইনভলভ ছিল, এখন এই জায়গায় হাত বদল হয়েছে, এখন বিএনপির নেতাকর্মীরা ইনভলভ, এবং বলছে লোকাল কমিশনাররা ইনভলভ। এখন তার কমিশনার নাই, এখন তো সব বাতিল, লোকাল নেতারা লোকাল নেতারা ইনভলভ। তো এইটি যদি দেশের অবস্থা হয়, আমার কথা হলো যে তারেক রহমান, আমি বলি বিলেতি বাংলাদেশি, 17 বছর বিলেতে ছিল, দেশের বাইরে, তো তিনি তো বিলেতি কালচারে আপনার মানুষ, তাই না? এরপরে সাধারণ চলে, না, সব আছে। উনি তো পরিবর্তন চান, তার কথাবার্তা, আচার আচরণ, চাল চলনে সবই মনে হয় পরিবর্তন চান, কিন্তু তার দল কি পরিবর্তনের পক্ষে? শোনেন, এক জামাতের নেতা ছিল আমার আত্মীয়, এক টকশোতে পড়ছে, আমাকে বলে আজিজ ভাই আপনার হেল্প দরকার আমার এলাকারই। দেখো কেন? কয় যে তার বিরুদ্ধে হেরে গেছে বিএনপির প্রার্থী, কয় ও তো কিছু করতে পারি না। কেন? 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, সেই আইন তো কেউ বাতিল করে না, সেই আইন বহাল আছে, তুমি ঢুকায় দাও ওকে। কয় না, পুলিশ তো আমার কথা শোনে না, কারণ ও যায় কয় যে পুলিশ সরকার আমার কথা শুনতে হবে, আমি তো এলাকায় চাঁদাবাজি সন্ত্রাস কিছু বন্ধ করতে পারি না, সে কয়। তো এখন বিষয়টা হলো সরকার যার, প্রথম দিকে আপনি খেয়াল করেন যেগুলো ভুল তার হয়েছে, মানে বলতে চাচ্ছেন যে সরকার যার, রাষ্ট্র তার। রাষ্ট্র তার, ও, ব্যাপার তো জনগণের না। তাই। জনগণ আপনি অসহায় বলেন না। না, জনগণের এখানে কোনো ভূমিকা নাই। আচ্ছা। জনগণ আমাদের ভোট দেওয়া আসলে পছন্দ মতো ভোট দেবো, যারে খুশি তারে দেবো, এইরকম অবস্থা। আপনি বলেন বিএনপিতে প্রায় 10,000 এক্সপেল করা হয়েছে, এদের অনেককে, যার কথা বলতেছি সেও এক্সপেল্ড ছিল, তাকে নিয়ে নমিনেশন দেওয়া হয়েছে, পাশ করে নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু এই যে এইগুলি করা হয়েছে, এতে সমস্যা তৈরি হয়েছে। আমার কথা হচ্ছে যে ধরেন বিলেতি কালচার, রাজনৈতিক চর্চার বাংলাদেশেরটা তো মিলবে না। উনি তো বিলেতি কায়দায় সাধারণভাবে হাফ শার্ট পরিয়া, ফুল শার্ট পরিয়া ঘুরতেছে, মানুষের সাথে, সাধারণ লোকের সাথে কথা বলতেছে ওয়েস্টার্ন কায়দায়, ওইভাবে তো চলবে না। আমি তো ফ্যামিলি সহ 10 দিন ব্রিটেনে ছিলাম, লন্ডনে, আমি তো দেখছি আমার তো মনোজগৎ চেঞ্জ হয়ে গেছে। উনি তো 17 বছর, কিন্তু ওইটা তো একা তো দেশ চালাতে পারবে না। আমাদের দেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন ঘটে গেছে, আমরা সবই প্রায় বৈষয়িক হয়ে গেছি, প্রায় অধিকাংশ লোক বৈষয়িক হয়ে গেছে। আমি আমার ছাড়া কিছু বুঝি না। এই যখন দেশের পরিস্থিতি, তখন এত বড় সংগঠন উনি একা তো চালাতে পারবেন না। আমি তো দেখি তো ওনার সাথে ছবি তোলে, আমি তাদের চিনি তো চেহারা, তারা তাদের দ্বারা তো উনি করতে পারবেন না, জি, করতে পারবেন না। আপনার কাছে আসছি, এই প্রসঙ্গে কি আপনার যোগ করা আছে না অন্য প্রসঙ্গে যাব? এখন বিষয় হচ্ছে যে সমস্যাটা কিন্তু আমাদের জনগণের না। জনগণ যে আকাঙ্ক্ষা পোষণ করেছে এবং আমাদের বাংলাদেশের 55 বছরের ইতিহাসে বারবার জীবন দিয়েছে। 1971 সালে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি মনে করি যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, যেটা ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত ছিল, এই 3টা বিষয় যদি 55 বছরে বাস্তবায়ন করা যেত, তাহলে আর কোনো কিছুই প্রয়োজন ছিল না। এত বৈষম্য, অসঙ্গতি, এত সাম্প্রদায়িকতা, এত ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো না। সেটা তো আমরা পারিনি। বারবার বাঁকে বাঁকে আমরা হোঁচট খাচ্ছি। 75-এ বাকশাল, এরপর 79-তে নির্বাচন হলো, আমরা ভাবলাম যে স্বাভাবিকভাবে গতি পাবে। 81-তে প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করা হলো, 82-তে স্বৈরশাসন, 90-এর অভ্যুত্থান, আবার 2007-এ এসে 1/11, আবার 24-এ গণ অভ্যুত্থান। তো চলছে, সুস্থির তো হচ্ছে না। মানুষ তো অকাতরে প্রাণ ঢেলে জীবন দিচ্ছে, মানুষ তো কার্পণ্য করছে না জীবন দিতে। পরিবর্তনের এতটাই প্রত্যাশা, জানে যে প্রতারিত হতে পারি, তারপরেও সে জীবন দিচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে লর্ড কর্নওয়ালিস, তিনি যখন বাংলার গভর্নর ছিলেন, এখন যে পুলিশ কাঠামো, স্থানীয় সরকার কাঠামো, এগুলো সব তার করা। আমরা কিন্তু এই যে পুলিশ সংস্কার নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু সেই ব্রিটিশ আমলের কাঠামোর মধ্যে আমরা পুলিশ চালাচ্ছি। তো তাহলে এত রক্ত, অভ্যুত্থান, মানুষের আকাঙ্ক্ষা কোথায় গেল? 1819 সালে তো ছাত্ররা রাস্তায় নেমেছে, স্কুলের ছাত্র, তারা এরকম প্ল্যাকার্ড দিয়েছে যে গাড়ি চলাচল বন্ধ, রাষ্ট্র সংস্কার চলছে। তো সেই রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা আমরা একটা বৃত্তের মধ্যে বা বস্তার মধ্যে বন্দি করে ফেলেছি। ফলে আজিজ ভাই যেগুলো বললেন, এগুলো আসলে চরম বাস্তবতা। আমরা যদি আরও পেছনে যাই, 300 বছর পর্যালোচনা করি এই ভূখণ্ডের, আমরা বারবার হোঁচট খেয়েছি, বারবার প্রতারিত হয়েছে। আমাদের নেতারা কোনটা তোষামোদী আর কোনটা আনুগত্য, সেটা পরিমাপ করতে পারেন না। ফলে কি দিন শেষে ওই একটা কমন কথা আছে, যেই লাউ সেই কদু, এরকমে
মানে পরিণত হয়। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকরা বিরতি যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আবার ফিরে এলাম ফ্রন্টলাইনের দুজন অতিথি এম.এ. আজিজ এবং আমিরুল মুমিনিন মানিক। দুজনের বক্তব্যই শুনছিলাম। তো আজিজ ভাই একটু বেশ কিছুটা মানে উত্তেজিত বলবো, এই অর্থে যে তিনি চান পরিবর্তন কাল সকালেই, কিন্তু পরিবর্তন হয় না। তো কেন হয় না, এই পরিবর্তনটাই আমরা জানতে চাচ্ছিলাম। আপনার এই টক শো করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে আমরা কেন বারবার হুচট খাই, মানিকের ভাষায় যে হুচটটা কেন? আমি কাল পরিবর্তন চাই না, আমি 55 বছর অপেক্ষা করছি। নো, আপনি তো বারবারই স্বপ্ন দেখেন, এটা সত্য না? বারবারই এতগুলা এই স্বপ্ন পরিবর্তন। দেখা ভুল, সেটা তো অন্য জিনিস। স্বপ্ন দেখা ভুল, কারণ স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না। এদেশের যেমন হচ্ছে বারবার যে জনগণ পরিবর্তন চাইছে, এটা জনগণ চায় নাই, জনগণের লিডারশিপ দিতে হয়। লিডারগুলো পছন্দ করা ঠিক হয় নাই, আমি এটাই বলবো। কারণ লিডার যাই বলেন, পিপুল কিন্তু অর্গানাইজ হয় করে লিডারশিপ, এই লিডারশিপটা সঠিক না। লিডারশিপগুলো শুনেন, যে দেশে ডক্টর কামাল হোসেনের মতো মানুষের মানে জামানত বাজেয়াপ্ত হয় নির্বাচনে, তাও কোথায় জানেন? ধানমন্ডিতে। আমরা জানি যে ওখানে সবচেয়ে বেশি শিক্ষিত মানুষদের বসবাস, তো ওখানে তো জামানত হারিয়েছেন। তো এর চেয়ে ভালো রাজনীতি কি পরিবর্তন? রাজনীতি পরিবর্তন হয় নাই, নেতা পাবেন কোথায়? নেতা তো বাইরে আসবে না। না, দেখেন এম.এ. ডক্টর কামাল হোসেন তিনি অত্যন্ত শ্রদ্ধ, আমি সমালোচনা করব না। না, আমি রাজনীতি করতে হলে একটু গণ ক্যারেক্টারও লাগবে। তিনি সৎ থাকতে তো বাধা নাই, তিনি সৎ আছেন, ঠিক আছে, কিন্তু তার সম্পর্কেও সমালোচনা আছে, থাকবে। তিনি তার নিজস্ব ছাড়া, স্বার্থ ছাড়া বোঝেন না। পলিটিশিয়ান তা হলে হবে না, পলিটিশিয়ান একটু গণ ক্যারেক্টার হতে হবে। আমাদের সেই গণ ক্যারেক্টার নাই। এটা তো বুঝলাম, মানুষকে তো অন্তত ওই সিটে তো অন্তত সম্মানজনক একটা মানে হতে পারতো, কিন্তু সেটা না হয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছে। হ্যাঁ, এইটা হলো দুর্ভাগ্য, এটাই হলো দুর্ভাগ্য। এই দেশে আপনি কি লিডারশিপ চাচ্ছেন? লিডারশিপ আমার কথা হচ্ছে 17 বছর বিদেশে থাকা ব্রিটেনের মতো, যেখানে ব্রিক্সের সময় এটা তো 3 মাস হয় না, এটা সরকার 3 মাস আপনি হয় না, বলতে পারবেন না। কিন্তু না, ওই যার হয় না কুড়িত তার হয় না বুড়িত, পথ কিন্তু অলরেডি ট্রেন বিপথে যাওয়া শুরু হয়ে গেছে। 3 মাস দেখছি। আপনার কেন মনে হয়? মনে হয় কারণ ওনার যে সার্কেল, আমি বললাম না দেশ একা চালাতে পারবে না, তার যে সার্কেলটা তো ঠিক হয় নাই। এগুলো উনি চেনেন না কেন? আমি তো চিনি, এগুলোর চেহারা দেখলেই চিনি। আপনি দেখেন তার ছবি উঠলেই পার্টিকুলার কিছু লোকের ছবি চেহারা ভাসে ওঠে কেন? খালি পার্টিকুলার কিছু লোকের চেহারা আসে কেন? এই লোকগুলো তো বিতর্কিত, এই লোকগুলো বিতর্কিত। দ্বিতীয়টা ধরেন, এখন তিনি আসছেন, ইচ্ছা করলে হতো, ধরেন এই যে সুপ্রিম কোর্টের আপনার নির্বাচন হয়ে গেল, কিন্তু এক প্যানেল হয়ে গেছে, 30% মতো ভোটার আছে এখন, আর বাকি সব এক্সপেল হয়ে গেছে। বিএনপি, জামাত, এনসিপি এদের মিলে এরাই জিতবে এখন, আর নাই। প্রথম আমার বক্তব্য একটাই, যে যদি আত্মসমালোচনা করি, ধরেন আমি পেশাজীবীর ভিতরে কোনো পদধারী রাজনৈতিক দলের নেতা থাকা উচিত না। তাই সে রাজনীতি করুক, তাতে সমস্যা নাই, রাজনীতি করুক, কিন্তু পদধারী লোক যদি উকালিতে আসে না, উকিলদের ভিতরে আসে না, অ্যাডভাইজার আছে, অমুক আছে, তোমার এমপি আছে, এগুলো আছে তো। তো সুতরাং তারা ধরেন, যদি এখন যেটা বলা হয়েছে যে তারা ওই এক গ্রুপ উকিল এখানে দরখাস্ত দিয়েছে, আর এনসিপির কিছু লোক দরখাস্ত দিয়েছে যে ফেসিবাদের লোকজন ইলেকশন করতে পারবে না। তো আপনি তাদের চাঁদা নিলেন কেন? ভোটার লিস্টে নাম উঠালেন কেন? ভোটার লিস্টে নাম উঠলো, তাকে ভোটার লিস্ট থেকে ইলেকশনে প্রার্থী হলো, প্রার্থী হওয়ার পরে প্রার্থী বাতিল করে দিলেন কোন হিসাবে? আমার কথা হলো, যদি এটা একটা ক্রাইটেরিয়া যে হ্যাঁ পদধারী অমুক, আওয়ামী লীগের অমুক, ও বাদ এটার একটা যুক্তি থাকে, কিন্তু এর ভিতরে তো কোনো ইলেকশন, কোনো পদেও নাই, কোনো পলিটিক্সও করে না, সেটাও তো বাদ হয়ে গেছে। মাইনরিটি গ্রুপেরও অনেক বাদ হয়ে গেছে, হিল ট্যাক্সের ছিল, আদিবাসী ছিল, এও বাদ হয়ে গেছে। তো আপনি নির্বাচন হতে দিবেন না? প্রেস ক্লাবে ধরেন আজকে শুনলাম এমনি বসার জায়গা নাই, শোয়ার জায়গা নাই, অবৈধভাবে দখল করে আছে, ধরেন 263 জন সাংবাদিক গ্রেপ্তার, এর ভিতরে 50-60 জনের বিরুদ্ধে হত্যা মামলা আছে। আমার কথা হলো
কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধের ঊর্ধ্বে না। সাংবাদিক যদি গ্রেপ্তার হয়ে থাকে, যদি তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ থাকে, তার বিচার হোক। কিন্তু যে ঠুকছে, ইউনূস সরকার ঢুকাই দিয়ে গেছে, বেরোয় না, কেউ বেরোয় না, তার হিয়ারিংও হয় না, এটা কেমন কথা? এখন আবার ধরেন এই যে ধরেন 5ই আগস্টে পরিবর্তনের পরে আমাদের প্রেস ক্লাবের ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ করা হলো আর কি। ধরেন সেখানে এখন মেম্বারশিপ দেওয়া হয়েছে, আমি লিখিত দিছি, তো লিখিত আমার অ্যাকসেপ্ট করে না, রিসিভ করে না। রেজিস্টার্ড এডি করে চিঠি দিছি, করে না। আমি ফেসবুকে সবাইকে পাঠাই দিছি, করো, এক্সপেল করো, পারলে আমার এক্সপেল করো, সমস্যা নাই। কিন্তু আমি অন্যায়টা অন্যায় বলবো না। আপাত মস্তক এই ম্যানেজিং কমিটি অবৈধ, আপাত মস্তক অবৈধ। যাই হোক, প্রেস ক্লাবের যে কমিটির বিরুদ্ধে আপনি বলছেন, তারা প্রতিনিধি কেউ নেই, তারা তো জবাব দিতে পারবেন না। তা আমরা এই পর্যন্ত এখানেই থামি আর কি। ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। মানিক, স্বপ্ন বারবার তো ভেঙে যায়, নতুন স্বপ্ন দেখে মানুষ। স্বপ্ন নিয়েই বাঁচতে হয়। আজিজ ভাই যেহেতু তিনি এটা একেবারে রিভলিউশনারি এটা চেঞ্জ আনতে চান বলে, স্বপ্নই দেখবো না আমি, এটা কি হয়? নচিকেতা চক্রবর্তীর একটা গান আছে, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোণ, কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন। স্বপ্ন তো দেখতেই হবে বেঁচে থাকতে হলে, এবং আমরা তো বীরের জাতি। এই সমগ্র এশিয়ার মধ্যে দক্ষিণ এশিয়ার মানুষ অসীম সাহসিকতা সম্পন্ন। আমরা যদি 500 বছরের ইতিহাস দেখি, ইতিহাসের বাঁকে বাঁকে তারা লড়াই করেছে, ছাড় দেয়নি, শাসকের চোখে চোখ রেখে কথা বলেছে। এবং আমাদের এখানেই তো শাসক পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে এই শেখ হাসিনার আগেও। তো সুতরাং স্বপ্ন আমরা দেখব, আমরা নির্মাণের আকাঙ্ক্ষা পুষে রাখব, এর পাশাপাশি নিজেদেরকে পরিশুদ্ধও হতে হবে। আমরা একতরফাভাবে রাজনৈতিক দলকে দোষ দিয়ে তো লাভ নেই, মানে আমরা তো দোষ দিচ্ছি বা তাদেরকে একটা কাঠগড়ায় দাঁড় করাচ্ছি। রাজনৈতিক দল করছে কারা? আমাদের মতোই মানুষরা। হয়তো টকশোর টেবিলে নীতি কথা বলছে, কিন্তু যখন ওই দলের মধ্যে ঢুকে যাচ্ছে তখন সে নীতি ভুলে যাচ্ছে, তার স্বার্থটা প্রাধান্য পাচ্ছে। মানে আমাদের এই দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী এই অবস্থা হয়েছে গরিবের বউয়ের মতো, যে সবাই এটাকে ভাবি রাখছে। কারণ এত গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক অবস্থান আমাদের, যে আমরা ওই কনস্পিরেসি থিওরি থেকে আর বের হতে পারছি না, নানাভাবে জড়িয়ে যাচ্ছি। কখনো কখনো তারা আমাদেরকে জড়িয়ে নিচ্ছে, আবার নিজেরা ফাঁদে গিয়ে পা দিচ্ছি। এবারের কথাই বলি, এবার তো আমরা অনেক আশা করেছিলাম, জনগণ তো ডক্টর ইউনূসের মাথায় মুকুট বসিয়ে দিয়েছিল, যে তার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ সাহসিকতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে সিদ্ধান্ত নেবেন, জনগণ তার পক্ষে আছে। তো সেই রকম একটা অবস্থান থেকে কি করলেন, মানে একটা চুক্তি দিয়েই কি পরিমাণ আমাদের শৃঙ্খলার জালে জড়িয়ে দিলেন। তো ভয়াবহ অবস্থা। কিন্তু স্বপ্ন আমরা দেখতে চাই। 90 দশকের পর থেকে এই রোগটা আরো প্রবল হয়েছে, এই যে পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে রাজনীতি ঢুকে যাওয়া। আমরা যদি আমাদের সাংবাদিকদের সংগঠনগুলোর কথা বলি, একটা করে সংগঠন থাকবে কেন? সেখানে বিএনপি জামাত আলাদা, আওয়ামী লীগ আলাদা, বামরা আলাদা, এইভাবেই যে বিভক্ত করার প্রবণতা, এটা তো আগ বাড়িয়ে দলদাস মনোবৃত্তি। 90-এর আগে তো এটা ছিল না। 90-এর পরে আমরা কয়জন সেই নির্মল সেন বা আতাউস সামাদ বা সিরাজুর রহমান পেয়েছি? পাইনি। কারণ প্রত্যেকেই বিভক্ত হয়ে গেছে, এবং তাদের কাছে সাংবাদিকতার স্বার্থ না, দলীয় স্বার্থই ঊর্ধ্বে। এভাবে আমরা যদি চিকিৎসার ক্ষেত্রে বলি, শিক্ষকদের ক্ষেত্রে বলি, আইনজীবীদের ক্ষেত্রে বলি, প্রত্যেকটা সেক্টরে মানে দলীয় কালার ধারণ করেছে পেশাজীবীরা। ফলে আমাদের ভয়াবহ ক্ষতি হয়েছে, যে ক্ষতিটা এখন স্পষ্ট হয়ে যাচ্ছে যে কি পরিমাণ আমরা ক্ষতির মধ্যে পড়েছি। তো এটা কেন হচ্ছে? এটা হচ্ছে নেতৃত্বের দৃঢ়তার অভাবের কারণে। আমরা বেশ কিছু নেতা পেয়েছিলাম, কিন্তু তারাও এমন এমন ভুল করেছেন যে কারণে বাংলাদেশ মুখ থুবড়ে পড়েছে, এগুতে পারেনি। আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ায় থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর অথবা মালয়েশিয়ার কথা যদি বলি, আমাদের সমসাময়িক তো এরা অনেক ভালো করেছে আমাদের চেয়ে। কেন? তাদের দেশের নেতারা দৃঢ় সিদ্ধান্তের উপর অটুট থেকেছে এবং করে দেখিয়েছে। তো আমাদের এখানে এই ঘাটতিটা প্রচন্ডভাবে আমরা দেখতে পাচ্ছি, মানে ক্ষমতার। দেশটা কিন্তু দুভাগে বিভক্ত একদম। তো এর মধ্যে আপনি যে কথা বলছেন, এটা কিভাবে আপনি বাস্তবায়ন করবেন? না, কেন দুভাগে বিভক্ত হবে? মুক্তিযুদ্ধের পরে সবাই তো বাংলাদেশী, তাই হওয়া উচিত, সবাই তো বাংলাদেশী, বাংলাদেশপন্থী হওয়া উচিত। কেউ পাকিস্তানপন্থী, কেউ ভারতপন্থী, কেউ মার্কিনপন্থী, এই ধরনের পন্থা তো আমরা চাই না। কিন্তু কেন হচ্ছে? তার স্বার্থের কারণে।
এখন ধরুন আমার ক্ষমতা দরকার, তাহলে ক্ষমতা যেতে যদি আমাকে পাকিস্তানপন্থী হতে হয় অথবা ভারতপন্থী হতে হয়, তাই আমি হচ্ছি। আমি যদি আত্মসমর্পণ না করি, কেউ তো চাপিয়ে দিতে পারবে না। আমাদের ঈশা খাঁ তো আত্মসমর্পণ করে নাই, মোগলদের বিরুদ্ধে লড়াই করেছে তার সামান্য সম্বল নিয়ে। আমাদের সিরাজদৌল্লা ভুল করেছেন তিনি যুদ্ধের পরিকল্পনায়, কিন্তু তিনি তো আত্মসমর্পণ করেননি। তাকে তো প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি মেনে নেন ব্রিটিশ আধিপত্য, আপনি আপনার রাজত্বেই থাকবেন, রাজত্ব করবেন, তিনি করেননি। কিন্তু আমাদের এইখানে অনেক নেতাকে দেখছি, অনেক সংগঠনকে দেখছি যে তারা আগ বাড়িয়ে গিয়ে আত্মসমর্পণ করছে, কারণ ওই যে ঠুনকো ক্ষমতার হালুয়া রুটি, এটা খুবই মজাদার। এবং এমন না যে তারা কিন্তু নির্যাতনও সময়ে সময়ে ভোগ করেছেন। এই যে যারা গণ অভ্যুত্থানকে সংগঠিত করেছে, এই গণ অভ্যুত্থান না হলে তো তারা তো ফাঁসির আসামি হতো, তারা ফাঁসি কাস্টে ঝুলতো, এটাও তারা জানে। কিন্তু ওই তারাই, তাদের কেউ কেউ ক্ষমতায় গিয়ে কি করলেন, পুরো ব্যর্থ হয়ে গেলেন। তাহলে যে লোকটা আজকে কবরে থাকার কথা ছিল জনগণের কল্যাণে বা অভূতপূর্ব সংগ্রামের কারণে, সে ক্ষমতার মসনদে, কিন্তু মসনদে গিয়ে সে নির্মাণ আর করতে পারছে না, সে ন্যাক্কারজনকভাবে তার ব্যর্থতাগুলো দেখাচ্ছে। তো এই জায়গাগুলোতে আমাদের পরিবর্তন দরকার। পরিবর্তন যে হবে না তা না, আমরা যদি দৃঢ় সিদ্ধান্ত নিতে পারি এবং সংকল্প যদি থাকে যে আমরা দুর্নীতি করব না, আমরা যে চিন্তাটা করছি জাতির আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করার, মাটি কামড়ে হলেও সেটা প্রতিষ্ঠিত করব, এই ধরনের মানবিক গুণসম্পন্ন নেতা যদি আমাদের গড়ে ওঠে, তাহলে অবশ্যই পরিবর্তন সম্ভব। তবে এর জন্য দলগুলোকে পরিপূর্ণ গণতন্ত্রেরও চর্চা করতে হবে, শুধুমাত্র আওয়াজ দিয়ে হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। কবে সেই নেতা পাবো আমরা? না, এই জন্য আমিরুল মোমিনের বয়স আছে, আমি তো সে দেখতে পারে। সে দেখে আপনার আমার কিন্তু আশা নাই, নাই। ধৈর্য নাই। না, এটা তো আমরা- জীবন মৃত্যু তো আল্লাহর হাতে, সুযোগই নেই। আপনি বাঁচতে আমরা পারেন। 54 বছর পার করে ফেলছি, ইয়া। আর যদি ভাষার জন্য জীবন দেওয়া ওটা দিয়ে ধরি তো আরো দিন, তো আর কত ধৈর্য ধরবো, ইয়া। আর কত ধৈর্য ধরবো। ধরেন আমি, শোনেন, এই পার্লামেন্টে শোনেন আমাদের রাজনীতিতে কোন জায়গায় আমার সবচেয়ে কষ্ট হয়েছে জানেন, ইলিয়াস আলী গুম হয়েছে না? ইলিয়াস আলী যখন গুম কমিশনের অধ্যাদেশটা উত্থাপন হয়, ইলিয়াস আলীর ওয়াইফ কিন্তু হাত তুলে সমর্থন দিয়েছে ওটা বাতিল করার জন্য। আপনি তাকে বুকে কান লাগায় জিজ্ঞেস করেন, সে কি ওটা চেয়েছে? চায় নাই, কিন্তু সে করতে বাধ্য হয়েছে করতে। আমার কিন্তু খুব, আমি দেখছি, আমার খুব কষ্ট লাগছে যে ওই ভদ্র মহিলা, তার মারা গেছে, তার কারণে সে এমপি হয়েছে, অথচ পার্লামেন্টে দাঁড়ায় তাকে সেই গুম কমিশন এটা বাতিল হলো, তাকে সে সমর্থন করতে হলো, তাকে সে দাঁড়ায় সমর্থন করছে। বলেন তাহলে রাজনীতিটা কেমনে হবে? একটা প্রশ্ন আমার। দুই হলো, ধরেন এই যে অভ্যুত্থান তো ঘটছে, আপনার শিশু জনতা মিলে তো জীবন দিছে। আমি তো আমার বাসা যেখানে, আমি কিন্তু কোঅর্ডিনেটর ছিলাম অনেকটা, বলা যায় আমাকে জিজ্ঞেস করে দিত অমুক পার্টি আইছে কিনা, অমুকটা। আমি 5 তারিখ পর্যন্ত টক শোতে আইছি ধরেন। তো যাই হোক, আমি সব জানতাম, সবাই ওই ছেলেরা আমাকে চিনত, আমি টক শোতে আসতাম। আপনি বলেন তো দেখি, এই যে গুম জীবন দিল, ধরেন যে সংস্কার প্রস্তাবগুলো আসছে, এই এখন যে প্রেসিডেন্ট তো আমার এলাকায় বাড়ি, আমার পূর্ব পরিচিত, আগে ডাকছে আমি যাইনি, পরে এই গত ঈদে সে আমাকে দাওয়াত করছে, দাওয়াত আমি অ্যাকসেপ্ট করছি, অ্যাকসেপ্ট করে দিয়ে তো সবাই যাবে আমিও যাব। সে আমাকে হঠাৎ করে কইছে 10 মিনিটের জন্য তাকে আসতে বলো। 10 মিনিটের পরে সে 1.5 ঘন্টা আলাপ, সব দেখাইছে আমাকে, সব দেখাইছে, সব নিয়োগ টিয়োগ দিছে, সব দেখাইছে। সে তার দুঃখ বেদনার কথাও বলছে, আবার তার করণে। আমি তাকে বলছি যে আপনি ছাড়লেই তো পারেন, আপনি ছেড়ে দেবেন। আমাকে তো ছাড়তেও দেয় না, বলছি তো আমাকে ছাড়তেও দেয় না। এখন আমার বক্তব্য হচ্ছে যে ধরেন এই যে এতগুলো প্রাণ গেল, অভ্যুত্থানে একটা আকাঙ্ক্ষা, শেষ পর্যন্ত তো ফেসিবাদের বিলোপ শব্দটা তো আসছিল। ফেসিবাদ বিলোপ মানেই হচ্ছে আপনার গণতন্ত্র চান, আইনের শাসন চান, সুশাসন চান। এই 3টে জিনিস অন্তত পক্ষে যদি আপনি সংস্কার করে করতে পারেন, তার ভিতরে যেসব জিনিসগুলা ধরেন ইয়ে হয়ে গেল, অ্যাবান্ডেন্ট হয়ে গেল, ধরেন টাইম বার্ড হয়ে গেল, বিএনপির তরফ থেকে বলা হলো সরকারি দল যে আরও বেশি শক্তিশালী করে পরবর্তী ইয়েতে উত্থাপন করা হবে। তো কি শক্তিশালী করা হবে সেটার একটা ব্রিফ দিলেও তো পারতো, যেগুলো রাখছে। তাহলে তো দেশে অনাস্থাটা তৈরি হয় না, রাজনৈতিক অঙ্গনে অনাস্থাটা তৈরি হয় না।
যে অনাস্থা কুসুম কুসুম অনাস্থা আছে, তো এটা তো তৈরি হয় না। আমরা তো চাই যে অভ্যুত্থানের শক্তি পার্লামেন্টে আসুক, তারা গঠনমূলক আলোচনা করে যা আইনটা অন্তত পক্ষে 3টে জিনিস বাস্তবায়ন করতে, যেখানে যেখানে অন্তরায় আছে। ধরেন এই যে বিচার বিভাগের আলাদা হবে, আলাদা সচিবালয় হবে, সচিবালয় হয়ে গেছে, রিক্রুটমেন্ট হয়ে গেছে, সেটা কেন পরিত্যক্ত থাকবে? প্রশ্ন আমার স্বাভাবিক। সেটা আর সচিবালয় রিক্রুটমেন্ট হয়ে গেছে, তারপরেও সেটা পাশ হয় না, তাহলে আরো বেশি শক্তিশালী আমি বিশ্বাস করি। যে কারণ 133টা অধ্যাদেশ জারি হয়েছে, এর ভিতরে প্রেসিডেন্ট বলছে অনেকটা সে জানেও না, স্বাক্ষর করে নাই, বুঝলাম 133টা। তো যেগুলোতে 16টা অধ্যাদেশ আপনার টাইম বার্ড হয়ে গেছে, আর 4টা অধ্যাদেশ আপনার এটা নাকচি হয়ে গেছে ধরেন। তো এই যে যেগুলো বাতিল হলো, উদাহরণ যে টাইম বার্ড হলো, এটা বলা হলো যে অধিকতর শক্তিশালী করে নেক্সট পার্লামেন্টে উত্থাপন করা হবে। আমরা যদি বিশ্বাসও করি সে কি কি ল্যাপসেসটা ছিল, কারণ 133টা অধ্যাদেশ 18 মাসে যদি হিসাব করি, মিনিস্ট্রিতে একটা ড্রাফটিং সেল থাকে, সেখানে একজন ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি ওটার হেড থাকে। তাই প্রত্যেক দিন তাকে মানে আমি হিসেব করছি 4.06টা করে আপনার অধ্যাদেশ জারি করতে হয়। তারা তো আইন বিশেষজ্ঞ না, তারা তো নিশ্চয়ই ভুল করতে পারে। আইন তো দৈনিক চেঞ্জ করা যাবে না। তাহলে সেটা কোন কোন জায়গায় ল্যাপসেস আছে সেটা বললেই হলো, বলে দিয়েই যদি করতো, তাহলে তো এই অনাস্থাটা তৈরি হয় না, কুসুম কুসুম বিরোধিতাও থাকে না। কুসুম কুসুম বিরোধিতা, এটা কুসুম কুসুম বিরোধিতা। অনেক ধন্যবাদ মামিন। মানিক, শেষ করার সময় হাতে কম, 1-2 মিনিট আছে হাতে। আমরা হতাশ হতে চাই না, তাই আশা বাঁধতে চাই, কারণ এই যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, এটা যুগ যুগ ধরে যেমন আমাদের জনগণের মধ্যে ছিল, আগামীতেও থাকবে। আগামীতেও যে কোনো সংকটে মানুষ ঘুরে দাঁড়াবে, মানুষ দাঁড়াবেই, কারণ যখন দেয়ালে পিঠ ঠেকে যাবে বাধ্য হয়ে তাকে দাঁড়াতে হবে। আর কতবার ঠেকবে? বারবার ঠেকবে, বারবার দাঁড়াবে, জীবন দেবে। আমরা তো তাই দেখছি এই উপমহাদেশের যে ইতিহাস। একবারও শেষ হবে না। এই পৃথিবী যতদিন আছে এই সত্য মিথ্যার দ্বন্দ্ব তো চলবেই। এটা পৃথিবীর সকল ধর্মগ্রন্থে যেমন আছে, ঠিক একইভাবে এটা তো মানব সভ্যতার ইতিহাস, যে কখনোই তো সে একদম পরিপূর্ণ সফলতায় পৌঁছাতে পারবে না। হয়তো কিছু কিছু সফল হবে, যেমন এবার যদি আমাদের সংস্কারগুলোর মধ্যে কিছু কিছু পূরণ হয়, হয়তো পরবর্তীতে বাকিগুলো হবে। কিন্তু যদি একেবারেই না হয়, তাহলে তো সেটা ভয়াবহ এবং সেটা একেবারে অনাকাঙ্ক্ষিত। একজন নেতার একটা সিদ্ধান্ত কত প্রভাব ফেলে। এই পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসেছে, ওইখানে এখন তাণ্ডব চলছে মুসলমানদের উপরে, বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে, আমরা যেটা পাচ্ছি একেবারে ধর্মবাদী রাজনীতি তারা করে, হিন্দুত্ববাদ, এটা ছাড়া তাদের চোখের সামনে আর কিছু নেই। তো সেই জায়গায় অনেকে এখন বলছেন যে মোহাম্মদ আলী জিন্নাহ খুব ভালো কাজ করেছেন। এটা কিন্তু ফেসবুকে এই সাম্প্রতিক সময়ে আমরা আওয়াজ দেখছি যে কেন, কারণ তিনি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে উপমহাদেশে 2টা রাষ্ট্র স্বাধীন করেছেন, ভারত পাকিস্তান। আর এই ভারত পাকিস্তান না হলে তো বাংলাদেশ আর হতো না। তো সেই পরিপ্রেক্ষিতে নেটিজেনরা বলছে যে আমাদের এই যদি রাষ্ট্র না হতো বাংলাদেশ পাকিস্তান, তাহলে মুসলমানরা শান্তিতে থাকতে পারতো না হিন্দুত্ববাদীদের নির্যাতনে। এতদিন পরে মোহাম্মদ আলী জিন্নাহকে তারা স্যালুট করছে বা তার কাজটাকে ভালো বলছে। আমাদের যোগেন মণ্ডল, তিনি হিন্দু হওয়ার পরেও তার ভোটার প্রচারণার কারণে, তার নিম্ন বর্ণের তফসিলি জাতিগোষ্ঠীকে আহ্বান করার কারণেই তো সিলেটটা পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল। না হলে তো এই সিলেটকে আমরা হারিয়ে ফেলতাম। আসাম তো গেছেই, সিলেটও আমরা পেতাম না। তো আমরা রেফারেন্ডামের মাধ্যমে আমরা আসতেছি। হ্যাঁ, এই রেফারেন্ডামের ক্ষেত্রে তো যোগেন মণ্ডল ভূমিকা পালন করেছে, অবিস্মরণীয় ভূমিকা। তো একজন নেতার একটা সিদ্ধান্ত কত বড় ভূমিকা পালন করে, সেটা যদি ইতিবাচক হয়, আর যদি নেতিবাচক হয় তাহলে ডিজাস্টার হয়ে যায়। তো আমরা সেই ধরনের প্রত্যাশা করি না, আমরা একেবারে সব কিছু চাচ্ছি না, আমরা যেন অন্তত 60% প্রত্যাশা পূর্ণ হতে দেখি। এজন্যে সামনের দিনগুলোতে আমাদের যারা দায়িত্বে আছেন প্রত্যেকটা জায়গায়, যারা যেখানে দায়িত্ব পালন করছি, আমরা যদি সত্যিকার অর্থেই দেশপ্রেমকে বুকে ধরে যথাযথ ভূমিকাটা পালন করতে পারি, তাহলে অবশ্যই স্বপ্ন পূরণ হবে এবং সুদিন আসবেই আমি মনে করি। সুদিন আসুক। অনেক ধন্যবাদ আপনাকে আজিজ ভাই, আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।